তাহলে আমি এর আগের ক্লাসে তোমাদেরকে কি বলছিলাম, যে বলছিলাম হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে কথা বলছিলাম এর আগের ক্লাসে। তো সাবজেক্ট কি বলছিলাম, যে ভাইয়া তোমাদেরকে বলছিলাম যে সাবজেক্ট কিভাবে বের করব। সাবজেক্টকে প্রশ্ন করতে হবে কে দ্বারা, কে বা কারা দ্বারা। কে বা কারা দ্বারা যদি তুমি প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি কী পাবা, সাবজেক্টটা পাবা। এবং অবজেক্টটা তুমি কিভাবে পাবা, তোমার অবজেক্ট বের করতে হলে তোমাকে অবশ্যই কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি অবজেক্ট পাবা, তাই তো। এখন এই সাবজেক্ট অবজেক্ট নিয়ে যদি একটা এক্সাম্পল তোমাদেরকে আমি এখন দেই, তাহলে দেখো, এক মিনিট, তোমাদেরকে যদি আমি আচ্ছা যদি আমি এখন একটা এক্সাম্পল তোমাদেরকে আমি শো করাই, দেখো আমি বললাম হচ্ছে, এক মিনিট, ধরেন আমি আপনাদেরকে বললাম যে হচ্ছে দে গ্যাভ মি আ ফলোয়ার বেস, হ্যাঁ, আ ফলোয়ার বেস। আচ্ছা এখন এইখানে যদি এই সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটাতে যদি আপনি সাবজেক্টকে বের করতে চান তাহলে আপনাকে কি বলছিলাম, আমি কি বলছিলাম, যে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। কি করতে হবে, কে বা কারা দ্বারা আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে, তাহলে আপনি কি পাবেন, আপনার হচ্ছে সাবজেক্টটা পাবেন। তাহলে কে বা কারা দ্বারা যদি আপনি প্রশ্ন করেন, এখানে আপনি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন, কে বা কারা দ্বারা যদি একটু প্রশ্ন করেন, দেখেন কে ফুলদানি দেয় আমাকে, সেটা সবার আগে চলে আসবে কি, দে। সবার আগে কি চলে আসবে, এই দেটা কিন্তু চলে আসবে। যদি বলে যে কে দেয় তাহলে কিন্তু এই যে তারা আমাকে দেয়, কে দেয় না, কারা দেয়, কারা দ্বারা প্রশ্ন করেন তাহলে হচ্ছে দে আসবে, যে কারা দেয়, দে, তারা দেয়। তার মানে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পান তাহলে হবে কি, সাবজেক্ট। ওকে, আর বলছিলাম কি দ্বারা, যে হচ্ছে আপনি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, আচ্ছা কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে হচ্ছে কি, তাহলে কিন্তু আপনি হচ্ছে কী পাবেন, অবজেক্ট পাবেন। কি বলছিলাম, অবজেক্ট। এখন প্রশ্ন করেন এই সেন্টেন্সটাতে যদি আপনি একটু প্রশ্ন করেন যে কি দেয়, তাহলে কিন্তু আসতেছে কি, এই যে ফ্লাওয়ার ভেজ দেয়, ফুলদানি দেয়। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে আমরা ফ্লাওয়ার ভেজ পাইতেছি, তার মানে এটা একটা অবজেক্ট, রাইট। আচ্ছা এখন যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করেন কাকে দেয়, তাহলে কিন্তু আমাকে দেয়। কাকে দেয়, আমাকে দেয়। তার মানে এই আমাকেটাও একটা কি, অবজেক্ট। কথা বুঝছেন কিনা? ওকে, এখন আসেন তাহলে যদি এই দুইটাই যদি অবজেক্ট হয় তাহলে আমার হচ্ছে, তাহলে এখন হচ্ছে অবজেক্ট কয়টা হইল, দুইটা। অবজেক্ট কয়টা, দুইটা। কি কি স্যার? একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কথা বুঝছেন কিনা? একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ওকে, মনে রাখবেন। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ওকে, আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তার মানে অবজেক্টকে কয় ভাগে ভাগ করা গেল, দুই ভাগে। এখন দেখেন এই দুই ভাগের মধ্যে অবশ্যই মনে রাখবেন, এই ডিরেক্ট অবজেক্ট যে আছে, এই ডিরেক্ট অবজেক্ট হচ্ছে মানে ব্যক্তিবাচক। তার মানে এই ডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে কোন বাচক, বস্তুবাচক। এখন ধরেন কি বললাম আমি, শর্টকাটে যদি আমি লিখি আইও, হ্যাঁ, আপনি মনে রাখবেন আইও মানে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে কি, ব্যক্তিবাচক, আর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ডিও, এটা কি, বস্তুবাচক, রাইট। আচ্ছা একটু আগে যে আমি সেন্টেন্সটা একটু লিখছিলাম যে দে গেভ মি এ ফ্লাওয়ার বেস, আমি যদি ওই সেন্টেন্সটা আবার লিখি একটু দেখেন, দে গেভ মি এ ফ্লাওয়ার বেস, দে গেভ মি আ ফ্লাওয়ার ভেস, হ্যাঁ, আমি যদি লিখি, ওকে। এখন বলেন এই গেভ মির মধ্যে হচ্ছে কোনটা ইনডিরেক্ট অবজেক্ট, কোনটা ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা কী বলছিলাম, যে আইও যেটা আপনার ইনডিরেক্ট অবজেক্ট, এটা অবশ্যই ব্যক্তিবাচক হবে। তাহলে দেখেন তো এই প্রশ্ন করেন কাকে দেয়, আমাকে দেয়, কাকে দেয়, আমাকে দেয়, কী দেয়, ফলোয়ার ভেজ দেয়। তাহলে এই যে আমাকে কিন্তু কী বাচক, ব্যক্তিবাচক, তাই না? আমাকে যদি ব্যক্তিবাচক হয় তাহলে এই আমাকেটা কোন অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আর এই ফ্লাওয়ার ভেজ হচ্ছে কি, বস্তুবাচক। তার মানে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। কথা বুঝছেন কিনা? ওকে,
ইনডিরেক্ট আর হচ্ছে ডিরেক্ট। এখন ইনডিরেক্ট আর ডিরেক্ট নিয়ে আর কোনো কথা নাই, কিন্তু এখানে দেখেন একটা সিকোয়েন্স আছে, একটা সেন্টেন্সের সিকোয়েন্স কি, যে একটা সেন্টেন্সে দুইটা অবজেক্টে কিন্তু একসাথে বসতে পারে। তার প্রমাণে এই সেন্টেন্সটা দেখেন, মি বসছে, এ ফ্লাওয়ার বেস বসছে, দুইটা অবজেক্টে কিন্তু বসছে, একটা ইনডিরেক্ট একটা হচ্ছে ডিরেক্ট, দুইটা অবজেক্টে বসে না? হ্যাঁ। এখন দুইটা অবজেক্টে যদি বসে তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন যে একটা সেন্টেন্সে যদি কখনো দুইটা অবজেক্টেই বসে তাহলে সবার আগে বসবে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আইও, তার সাথে তারপরে বসবে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কথা বুঝছেন কিনা? প্রথমে বসবে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে ডিরেক্ট অবজেক্ট, মানে আগে ব্যক্তিবাচকটা বসবে তারপর বস্তুবাচকটা বসবে। এটা একদম সিকোয়েন্স, সেন্টেন্সের পুরা রুলস, এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু দেখেন তো, যদি আপনি হচ্ছে ক্লাসরুমে যখন ছোটোবেলায় যখন ক্লাস করছেন দেখবেন যে এক ব্রেঞ্চেই প্রতিদিনে যদি কেউ বসে, হুট করে যদি কেউ ওই ব্রেঞ্চে বসে তাহলে কিন্তু একটা ঝামেলা লেগে যায়, কারণ ওই ব্রেঞ্চটা হচ্ছে আমার, আমি সবসময় ওই ব্রেঞ্চে বসি। এবং হুট করে অন্য কেউ এসে যদি ওই ব্রেঞ্চে বসে যায় তখন কিন্তু ঝামেলা লাগে, তখন কিছু শর্ত দিয়ে দেয়। অনুরূপভাবে একটা সেন্টেন্সের রুলস হচ্ছে আগে ইনডিরেক্ট বসবে তারপর ডিরেক্ট বসবে, এইটাই রুলস। কিন্তু কখনো যদি কোনো কারণে এই ডিরেক্ট অবজেক্টটা আগে বসে তারপরে যদি ইনডিরেক্ট অবজেক্টটা বসে, কথা ভালোভাবে বুঝবেন, আগে যদি ডিরেক্ট মানে বস্তুবাচকটা বসে তারপরে যদি ব্যক্তিবাচকটা বসে, মাঝখানে অবশ্যই সত্যস্বরূপ বলে দিবে যে টু অথবা ফর নিতে হবে, টু অথবা ফর অবশ্যই নিবে যদি আগে কি বস্তুবাচকটা বসে পরে যদি ব্যক্তিবাচকটা বসে। এখন এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আরও ভালো বুঝবেন। দেখেন, ধরেন এই যে সেন্টেন্সটা লিখলাম, আবার এক মিনিট, দে gave me a flower vase। আচ্ছা, একটু আগে বলছি ফ্লাওয়ার ভেস, ওকে। দেখেন এই সেন্টেন্সটার মধ্যে একটু খেয়াল করেন, এই সেন্টেন্সটার মধ্যে এই যে বিষয়টা, এটা হচ্ছে ব্যক্তিবাচক ইনডিরেক্ট, আর এইটা হচ্ছে ফ্লাওয়ার ভেস হচ্ছে বস্তুবাচক মানে ডিরেক্ট। তার মানে আমি বলছি যে একটা সেন্টেন্সের নিয়মে হচ্ছে আগে ইনডিরেক্টটাই বসবে তারপরে হচ্ছে কি বসবে, ডিরেক্ট অবজেক্টটা বসবে, ঠিক আছে? তাহলে সেইটাই তো হয়েছে স্যার, এখানে ইনডিরেক্ট বসছে আর এখানে হচ্ছে ডিরেক্ট বসছে, ঠিকই তো আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু কখনো যদি দেখেন যে যেটা বোঝাইতে চাইছিলাম যে এইটা এই ফ্লাওয়ার ভেজ যেটা, এটা যদি কখনো সামনে বসে মিটে যদি পরে বসে তাহলে অবশ্যই একটা সত্যস্বরূপ ফর অথবা টু ইউজ করতে হবে। তার মানে আমরা এই সেন্টেন্সটা এইভাবে যদি থাকতো তাহলে বলতাম রাইট, দে গেভ এ ফ্লাওয়ার ভেস, আগে সামনে দিলাম এ ফ্লাওয়ার ভেস, হ্যাঁ, এ ফ্লাওয়ার ভেস। এখন দেখেন এই মিটে কিন্তু থাকে, হ্যাঁ, আমি বলছিলাম আগে মি বসবে পরে এইটা বসবে, কিন্তু কোনো কারণে ভুলবশত এইটা এখানে বসছে আগে, দে গেভ এ ফ্লাওয়ার ভেস। এখন কি করবেন, তাহলে সত্যস্বরূপ ইনডিরেক্টটা যদি পিছনে যায় তাহলে অবশ্যই মাঝখানে একটা টু অথবা কি নিতে হবে, ফর নিতেই হবে, তারপর টু অথবা ফর মি। কথা বুঝছেন যে দে গেভ মি এ ফ্লাওয়ার ভেস, দে গেভ এ ফ্লাওয়ার ভেস টু মি বা ফর মি। কথা বুঝছেন? তার মানে দুইটা সেন্টেন্স রাইট, আগে ইনডিরেক্ট বসতে পারে ব্যক্তিবাচক, তারপর হচ্ছে ডিরেক্ট বসতে পারে ডিরেক্ট বস্তুবাচক। কিন্তু কোনো কারণে যদি এই ডিরেক্টটা বস্তুবাচকটা যদি কখনো সামনে চলে আসে, এই যে সামনে চলে আসছে, তাহলে ইনডিরেক্টটা যদি শেষে যায় অবশ্যই সত্যস্বরূপ কী নিবে, টু অথবা ফর আগে নিতে হবে, দেন ইনডিরেক্টটা পেছনে বসবে। তাহলে ফর টু অথবা ফর যদি না নেয় তাহলে কিন্তু এইটা ভুল, অবশ্যই এটা নিতেই হবে, অবশ্যই যদি এই যে টু অথবা ফরটা নিতে হবে, টু অথবা ফরটা যদি না নেয় তাহলে কিন্তু বুঝতে পারছেন যে এইটার, তাহলে কিন্তু এটার সেন্টেন্স থাকবে না, এটা কিন্তু রং সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, অবজেক্টটা আশা করি বুঝতে পারছেন। আমাদের আজকের আলোচনার মূল টপিক ছিল হচ্ছে সেন্টেন্স, তাই তো? আমরা একটু সেন্টেন্সে যাই। আচ্ছা, সেন্টেন্সে একটু যাই। আমাদের আজকের আলোচনার মূল যেটা আর কি, যে আমরা আজকে সেন্টেন্স শিখবো। হ্যাঁ, এটা আমার লেকচার শিট আপনাদেরকে দিয়ে দিছি, প্রিন্ট করে নিন। আচ্ছা, সেন্টেন্স দেখেন, আমরা অনেকেই কিন্তু ছোটোবেলায় সেন্টেন্স শিখছি, তাই না? অনেকেই সেন্টেন্স শিখছি, কিন্তু আপনি কি জানেন, বিশ্বাস করেন এই সেন্টেন্সের মধ্যে এমনও অনেক কিছু আছে যেটা আপনি জানেন না।
এবং এইটাই কোথায় আসে জানেন? এটা আপনার জব সেক্টরে আসে, আপনার বিসিএস বলেন, আপনার এডমিশন বলেন, হ্যাঁ, বড় বড় চাকরির পরীক্ষায় বলেন, এই যে বেসিকগুলো আসে, একদম এই বেসিকগুলো আসে। এবং এই বেসিকগুলো আসে আর আপনারা ভুল করেন। কেন ভুল করেন? কারণ এই সেন্টেন্স আপনারা শিখছেন ছোটোবেলায়, ওইটাই ধরে আসেন। কারণ এই সেন্টেন্সের ভেতর কিন্তু অনেক বেসিক আছে, এই বেসিকগুলো আপনাকে শিখতে হবে, ঠিক আছে? নট অনলি এগুলোর কথা বলতেছি, বাট অলসো এভরি জায়গায় আপনি এইটার ফেসিলিটিস আপনি পাবেন। ওকে, তাহলে চলেন আমরা সেন্টেন্সটা একটু শুরু করি। দেখেন, সেন্টেন্স বলার আগে এর আগে আমি বলছিলাম ওয়ার্ডের কথা বলছিলাম। আচ্ছা, লেটার বলছিলাম, লেটার এরপর লেটার আলোচনা করার পর আমি কিন্তু ওয়ার্ড আলোচনা করছিলাম। হ্যাঁ, লেটার আলোচনা করার পর আমি কী করছিলাম? ওয়ার্ড আলোচনা করছিলাম। এবং ওয়ার্ডের কথা আপনাকে কী বলছিলাম? যে লেটার প্লাস লেটার মিলে কী হয়? লেটার প্লাস লেটার মিলে কিন্তু কী হয়? ওয়ার্ড হয়, রাইট? লেটার প্লাস লেটার মিলে কী হয়? ওয়ার্ড হয়। অনুরূপভাবে মাথায় রাখেন যে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে, বুঝতে পারছেন? এখানে প্লাস হবে, এটা দেওয়া নাই, এখানে প্লাস হবে। যে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে অবশ্যই সেন্টেন্স হয়। কথা বুঝতে পারছেন? ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে অবশ্যই কী হয়? সেন্টেন্স হয়। ওকে, তার মানে সেন্টেন্স হলো এ সেট অফ ওয়ার্ডস, মানে অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি। কথা বুঝতে পারছেন? সেন্টেন্স হতে হবে। এখন আসেন, নিচে আসেন, একটু সেন্টেন্সের সংজ্ঞাটা দেখে নেই। দেখেন, এর আগে ওয়ার্ডের একটা সংজ্ঞা দিছিলাম। কি বলছিলাম? যে লেটার প্লাস লেটার মিলে ওয়ার্ড হয়, ঠিক আছে, বাট অবশ্যই কী থাকতে হবে? অর্থ থাকতে হবে। যদি অর্থ না থাকে তাহলে কিন্তু ওয়ার্ড হবে না। ওয়ার্ডের অবশ্যই কী লাগবে? অর্থ লাগবে। হ্যাঁ, এক্সাম্পল দিছিলাম এনইপি। হ্যাঁ, পরে আমি বলছিলাম এটা তো ওয়ার্ড কিনা, আপনারা বলছেন যে এটা ওয়ার্ড নয় স্যার। কেন? কারণ এটার কোনো অর্থ নাই। কারণ আমরা যদি এটা সাজাই লিখতাম পিএন, তাহলে অর্থ থাকতো, তার মানে এটা ওয়ার্ড। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল দিছিলাম যে এরকম আইএনইসি দিছিলাম। আপনারা বলছেন স্যার এটা ওয়ার্ড না। কেন ওয়ার্ড না স্যার? এটার কোনো অর্থ নাই। আমরা যদি সাজায় লিখি তাহলে কিন্তু এটার অর্থ আছে। আশা করি বুঝতে পারছেন যে ওয়ার্ড নেই। অনুরূপভাবে এখন দেখেন, আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা একটু দেখে নেই। এক বা একাধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন যে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে হবে। যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ না করতে পারে তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না। কথা বুঝতে পারছেন? ওকে, এখন আসেন একটু নিচে যাই, চলেন। দেখেন, মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। আচ্ছা, একটা সেন্টেন্স বলার আগে আমি আপনাকে বলতে চাই, একটা মানুষ বিভিন্ন সুরে কথা বলতে পারে। তার মধ্যে হচ্ছে 5টা সুরে প্রধানত কথা বলে। বিভিন্ন সুরে বলতে 5টা সুরে কথা বলে। হয় সে এমনিতে সিম্পল কথা বলবে, একদম সিম্পল একটা কথা বলবে, বাক্য বলবে। নয় সে আপনাকে প্রশ্ন করবে, তাই তো? আর নয়তো আপনাকে আদেশ, অনুরোধ এরকম কিছু একটা বলবে। হয় সে খুশি হবে, হয় সে আপনার জন্য প্রার্থনা করবে। এই যে একটা মানুষ এই কাজগুলো করতে পারে, একটা সিম্পল বাক্য বলতে পারে, একটা প্রশ্ন করতে পারে, আদেশ অনুরোধ এগুলো করতে পারে, হাসি খুশি এগুলো থাকতে পারে, প্রার্থনা করতে পারে। এই কাজগুলো ছাড়া একটা মানুষ কিন্তু কখনো করে, মানে এগুলো বাইরে আর কোনো কাজ নেই। তো এই যে কাজগুলোর কথা আমি বললাম ভাইয়া, তোমাদের এই কাজগুলোকে সেন্টেন্সে 5টা নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা ইন্ট্রোগেটিভ, একটা ইম্পারেটিভ, একটা অপারেটিভ, একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কথা বুঝছেন? চলেন একটু নিচে যাই। দেখেন, আমি কিছু এখানে বাক্য লিখছি। দেখেন, প্রথমটা দেখেন, মনের ভাব কিন্তু 1। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, এটা অ্যাসার্টিভ দিতে ভুলে গেছিলাম স্লাইডে। এটা অ্যাসার্টিভ হবে। দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের সিম্পল একটা স্ট্রাকচার মনে রাখবেন, যে একদম সহজ সরল। অ্যাসার্টিভ সেন্টেন্সের 2টা স্ট্রাকচার, তার মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। একদম সোজা যেটা আর কি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা গঠন। এবং আরও একটা গঠন আছে, সেটা হচ্ছে দেয়ার যুক্ত। আমি কিছুক্ষণ পর আলোচনা করব ওইটা নিয়ে। চলেন দেখেন কি বলছে। আই অ্যাম বিজি উইথ মাই ওয়ার্ক, মানে আমি আমার কাজ নিয়ে বিজি। একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন, সিম্পল একটা কাজ। জাস্ট এটা একটা সহজ সরল একটা বাক্য, বর্ণনামূলক বিবৃতিমূলক একটা বাক্য, যে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। জাস্ট সিম্পল একটা কথা। এবং আরেকটা এক্সাম্পল বলছিলাম যে একটা কী থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর একটা এক্সটেনশন বা অবজেক্ট থাকবে।
তাহলে সেটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে একটু নিচে যাই, দেখেন নিচেরগুলোও দেখেন সিম্পল বাক্য এটাও, যে হি ডাজ নট ডিপেন্ডস অন আদার, অর্থাৎ সে অন্যের উপর নির্ভর করে না। একদম সিম্পল একটা বাক্য। এখানেও সেম সাবজেক্ট, ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। এটা হচ্ছে কি সিম্পল বাক্য, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। আমরা 5টা সেন্টেন্সের প্রকারভেদ বলছিলাম, যে মানুষ 5টা ভাগে 5টা ক্যাটাগরিতে কথা বলে, তার মধ্যে একটা কথা হচ্ছে সিম্পল কথাবার্তা বলে, এইটা একটা। চলেন দ্বিতীয় মনের ভাবটা দেখে আসি। 2 নম্বর মনের ভাবটা হচ্ছে প্রশ্নবোধক। ওই যে একটু আগে বলছি যে প্রশ্নবোধক, মানুষ প্রশ্ন করতে পারে। কী প্রশ্ন দেখেন, 2টা এক্সাম্পল আমি সুন্দর করে তুলে দিচ্ছি যে মনের ভাব প্রকাশ করে। যে হোয়াট ডু ইউ লাইক টু ইট, হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কী খেতে পছন্দ করো। এবং আরেকটা হচ্ছে ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এই যে কোশ্চেন করছে, তার মানে একটু আগে দেখলাম একটা সিম্পল বাক্য, এখন কিন্তু কি কোশ্চেন করছে, কথা বুঝছেন। তার মানে 2টা মনের ভাব। চলেন 3 নাম্বার মনের ভাবটা দেখে আসি। 3 নাম্বার মনের ভাবটা কি দেখেন, রেসপেক্ট ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে শ্রদ্ধা করো। ঠিক আছে, অবশ্যই মা বাবাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, কারণ বাবা মার দোয়া সব থেকে বড় দোয়া। আপনারা যদি এই মা বাবার দোয়া নিয়ে কাজে কোনো কিছু করতে না পারেন, তাহলে কিন্তু জীবনে কোনো দিন সাকসেস হতে পারবেন না আর কি। মা বাবাকে যারা কষ্ট দেয়, মা বাবার কথা যারা শুনে না, মা বাবাকে যারা ইগনোর করে, তারা জীবনে কোনো দিন সাকসেস হতে পারে না। এই একমাত্র মা বাবাই হচ্ছে আপনার জন্য মন খুলে দোয়া করে, কোনো রকম স্বার্থ ছাড়া, কথা বুঝছেন। সেই মা বাবার কাছ থেকে দোয়া নেবেন, পারলে মা বাবাকে খুশি রাখবেন, সব সময় খুশি রেখে তাদের কাছ থেকে দোয়া আদায় করে নেবেন। হ্যাঁ, আপনারা যত দোয়া আদায় করে নেবেন, তত জীবনে কিন্তু সাকসেস হতে পারবেন, কথা বুঝছেন। তো অবশ্যই এখন থেকে মা বাবাকে সবাই সম্মান করবেন। যারা কটু কথা বলতেন, অবশ্যই মা বাবাকে ভালোবাসবেন, সম্মান করবেন। দেখেন এই পৃথিবীতে একমাত্র মা বাবা ছাড়া আপনাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসবে না, কথা বুঝছেন। এই মা বাবা এমন একটা জিনিস, যখন মা বাবা থাকবে না তখন মূল্যটা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা সেদিকে না যাই, চলেন দেখেন এটা কি বলছে আমি, যে হচ্ছে পিতামাতাকে শ্রদ্ধা করো, ডু নট নেগলেক্ট দ্য হেল্পলেস, অসহায়কে অবহেলা করো না, এবং হচ্ছে প্লিজ লিসেন টু মি, দয়া করে আমার কথা শোনো। 3টা কথা, হয় সেটা আদেশ, উপদেশ কিংবা অনুরোধ, এরকম কিছু বোঝাইছে। সো এইটা একটা মনের ভাব প্রকাশ করে 3 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করা, ইচ্ছা সূচক কি সেটা, যে তুমি যেন আমার প্রত্যাশিত ফলাফল পাও, আল্লাহ যেন তোমাকে আমার কর্মের প্রতিদান দেয়, এই যে ইচ্ছা প্রকাশ করা, এইটা একটা মনের ভাব। আর লাস্ট হচ্ছে ওই যে বিস্ময় সূচক বললাম, যে বিস্ময় সূচক কি, যে হুররে আমি আজকে জিতে গেছি খেলাতে, কিংবা এরকম কিছু, বুঝতে পারছেন। ঝুররা আয়া বুন্দা গেম এলাস, হ্যাঁ হাই এটা কি হয়ে গেল আমার, এই যে কথাবার্তাগুলো, এগুলো হচ্ছে 5 নম্বর মনোভাব। তাহলে বুঝতে পারছেন যে একটা সেন্টেন্সের কয়টা মনোভাব, 5টা মনোভাব বলছি আমি। এই 5টা মনোভাবে ইংরেজিতে একটা অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, কথা বুঝছেন। এখন দেখেন একটু নিচে যাই, 1 মিনিট। আচ্ছা, তাহলে এখন আমি একটু নিচে যাই। দেখেন আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার আগে আমি বলবো একটা সেন্টেন্সের মূল অংশ হচ্ছে ভার্ব। কি ভার্ব? ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। কি বলছি? ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের হার্টবিট হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না, হবে না, হতে পারে না, অসম্ভব। ভার্ব আপনার লাগবেই, কথা বুঝছেন। চলেন আমরা একটু নিচে যাই। আর একটা কথা মনে রাখবেন, একটা বাক্যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা ভার্ব থাকে, কয়টা ভার্ব? আমি ভার্ব নিয়ে আলোচনা করব, প্যারা নিয়েন না। সেন্টেন্স TNCE, হ্যাঁ, একটু টাইপিং মিস্টেক হচ্ছে, কারণ আমার এখানে টাইপ করতে অনেক আর কি লিখতে অনেক ঝামেলা হচ্ছে, বোর্ড তো না। হ্যাঁ দেখেন, তাহলে একটা সেন্টেন্সের অবশ্যই ভার্ব লাগে। তাহলে আমি ভার্ব নিয়ে আলোচনা করব, প্যারা নিয়েন না। ভার্ব যদি না চেনেন পরে চিনবেন, এখন জাস্ট শোনেন যে একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, হ্যাঁ, তাহলে এই একটা ভার্বকে বলা হয় মেইন ভার্ব, একটা ভার্বকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, কথা বুঝছেন কিনা। একটা সেন্টেন্সের মধ্যে একটাই ভার্ব, সেটা মেইন ভার্ব, সেটাই প্রিন্সিপাল ভার্ব। কি বলছি? মেইন ভার্ব।
আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, আচ্ছা একটু নিচে যাই, দেখেন অজানা তথ্যটা সুন্দর করে মাথায় রাখবেন, জীবনে আপনার কাজে দিবে। স্লাইডটা রাখিয়ে দিবেন। হ্যাঁ, দেখো একজন মানুষ উল্লেখিত 5টি ধরনের কথাবার্তার ছাড়া আর কোনো কথা বলতে পারে না। ওই যে বললাম সেন্টেন্স 5 প্রকার, এই 5টা কথা ছাড়া কোনো আর এক্সট্রা কেউ কথা বলতে পারে না, মানে ঘুরে ফিরে এই 5টাই। একটা সেন্টেন্সে কমপক্ষে একটা মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। একটু আগেই বলছি, একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে সেইটাই মেইন ভার্ব। আর এইটাও বলছিলাম সেন্টেন্সকে বলা হয় হার্টবিট। সেন্টেন্স ইজ দ্য হার্টবিট অফ ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে হচ্ছে ভার্ব হচ্ছে সেন্টেন্সের হার্টবিট। তার মানে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না। আচ্ছা, ইম্পারেটিভ ছাড়া, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। এই ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল ধরনের সেন্টেন্সে কী থাকে? সাবজেক্ট থাকে। কী থাকে? সাবজেক্ট থাকে। মানে সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না। ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স গঠিত হয় না, কিন্তু সাবজেক্ট ছাড়াও হয় না, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে। সাবজেক্ট কী থাকে? উজ্জ্ব মানে বোঝুন তো, হাইট অবস্থায় থাকে, হাইট। হ্যাঁ, সেটা আসলে লুকায়িত থাকে। এবং অবশ্যই এই ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা উজ্জ্ব থাকে সাবজেক্টটা, এটা অলওয়েজ ইউ। ইউ কী বলছি? ইউ। ইউ হচ্ছে উজ্জ্ব থাকে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স আমি সব আলোচনা করবো একদম ধরে ধরে, কেবল জাস্ট আপনাদেরকে একটু ক্লাসের মানে আর কি দেখাচ্ছি যে হচ্ছে কী কী কথাবার্তা আছে। এইগুলা আমরা কিন্তু এখনও পড়ায় যাইনি, সেন্টেন্সের মূল পড়ায় আমরা এখনও যাইনি। হ্যাঁ, যাবো আস্তে আস্তে যাবো, একটু দেখেন। এখন অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া ইংরেজির সবচেয়ে ছোটো ওয়ার্ড হচ্ছে গো। হ্যাঁ, এই গো হচ্ছে কোন ধরনের ভার্ব? হ্যাঁ, এই গোকে কোন ধরনের ভার্ব বলা হয়? ইনট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, এই গোয়ের পর যদি আমি একটা এরকম দিলাম, তো বলেন তো এটা কি ওয়ার্ড না সেন্টেন্স? তো ওয়ার্ড নাকি সেন্টেন্স? গোটা কি ওয়ার্ড নাকি সেন্টেন্স? গোটা কি ওয়ার্ড নাকি সেন্টেন্স? গোটা ওয়ার্ড নাকি সেন্টেন্স? এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী দাগাবে কি ভাইয়া? ওয়ার্ড। গো হচ্ছে ওয়ার্ড। কিন্তু ভাইয়া এই গোটা তোমার সেন্টেন্স কিভাবে? দেখো, তোমাকে এখানে ফুল স্টপ দিয়ে দিছি না, সুন্দর করে একটা ফুল স্টপ দিয়ে দিছি, কথা বুঝছেন? ফুল স্টপ দিছি মানে আপনার সেন্টেন্স শেষ। গো মানে যাও, তুমি যাও, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। একটু আগে বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে কী থাকে? সাবজেক্ট উজ্জ্ব থাকে। তার মানে এই যে গোয়ের আগে ধরেন একটা ইউ উজ্জ্ব আছে, বলছিলাম কি উজ্জ্ব থাকে? ইউ থাকে। তাহলে ইউ গো, তুমি যাও, শেষ। লাস্টে একটা তো ফুল স্টপ আছেই, লাস্টে একটা কী আছে? ফুল স্টপ আছেই। তার মানে আমাদের এটা একটা সেন্টেন্স যে ইউ গো, তুমি যাও। তার মানে এই গোটা হচ্ছে কি? একটা সেন্টেন্স। গোটা কি একটা সেন্টেন্স। এবং যদি গোয়ের পর কী থাকতো? যদি গোয়ের পর যদি ফুল স্টপ না থাকতো, জাস্ট থাকতো গো, কোনো ফুল স্টপ দিইনি, তাহলে কিন্তু এই গোটা ওয়ার্ড। হ্যাঁ, তাহলে এই গোটা হচ্ছে ওয়ার্ড। এখন এই যে গো, এই গোয়ের গোটা যদি একটা সেন্টেন্স হয় স্যার, তাহলে ডুটা কেন সেন্টেন্স নয়? এটা একটু বলেন। হ্যাঁ, দেখেন এই গো এর পর আমি বললাম ইউ গো, তুমি যাও, ফুল স্টপ দিলাম, শেষ। যদি আমি বলি ইউ ডু, তুমি করো, তখন কিন্তু একটা প্রশ্ন থেকে যায় কি, যে কি করব? কি করব? দেখেন এইটা দিয়ে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, ইউ গো, তুমি যাও, সে চলে গেল। এখন যদি আমি সাপোজ ধরেন যে আপনি দাঁড়ায় আছেন, এখন আপনাকে আপনার আব্বু বলল যে কোনো কারণে আপনি রুমে কথাবার্তা শেষ, আপনাকে বললো ইউ গো, তার মানে তুমি যাও, তুমি চলে যাবা, কিন্তু তোমার আর কোনো কোশ্চেন থাকবে না, থাকবে? কিন্তু যদি তোমার বাবা তোমাকে বলে যে ইউ ডু, তুমি করো, তাহলে কিন্তু তোমার মনে একটা কোশ্চেন আসবে যে আমাকে আব্বু কী করতে বললো? কী করতে বললো? ইউ ডু, তুমি করো, কী করবো? তখন তুমি প্রশ্ন করবে আব্বুকে যে কী করবো আব্বু, একটা প্রশ্ন থেকেই যায়। এই গো দিয়ে কিন্তু পূর্ণাঙ্গ, ইউ গো দিয়ে পূর্ণাঙ্গ অর্থ দেয়, আর ডু দিয়ে কিন্তু পূর্ণাঙ্গ অর্থ দেয় না। এই জন্য এই গোটা হচ্ছে একটা সেন্টেন্স, আর ডুটা সেন্টেন্স নয়। এছাড়াও সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এই গোটাকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্বের মানে হচ্ছে যে ভার্বের পর কি কোনো অবজেক্ট বসে না, কোনো অবজেক্ট বসে না। তার মানে হচ্ছে কি, এই গোটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, যে ভার্বের পর কি বসে না? অবজেক্ট বসে না। ওকে, এখন নিচে দেখেন ডু। তাহলে এই ডুটা কোন ধরনের ভার্ব? এই ডুটা সবসময় মাথায় রাখবেন, ডুটাকে ট্রান্সিটিভ ভার্ব বসে।
ট্রানজিটিভ ভার্ব বলা হয়, কারণ এই ডুয়ের পর অলওয়েজ কী লাগবে, অবজেক্ট লাগবে। তার মানে আপনি বুঝলেন যে ট্রানজিটিভ মানে যে ভার্বের পর অবজেক্ট থাকে না তাকে বলা হয় হচ্ছে ইনট্রানজিটিভ, আর যে ভার্বের পর অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ। কথা ক্লিয়ার? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব আমি কিন্তু নেক্সট ক্লাসে কোশ্চেন করবো, হ্যাঁ, যে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব কি। ওকে, আচ্ছা দেখেন সেন্টেন্স যে 5 প্রকার আমরা এখনও আলোচনা শুরু করি নাই, কিন্তু আমাদের কিন্তু মূল ক্লাস এখনও শুরু হয়নি। হ্যাঁ, সেন্টেন্স নিয়ে কথা বলবো। তো তার আগে দেখেন এই সেন্টেন্সকে আমি একটু আগে বলছি যে সেন্টেন্সকে 5টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? 5টা ভাগে। আপনারা তো সবাই শিখে আসছেন যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, তার মধ্যে একটা অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ আর একটা হচ্ছে অপারেটিভ, রাইট? কিন্তু আপনারা কি কখনো চিন্তা করছেন যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নাম হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স? হ্যাঁ, এই যে স্টেটমেন্ট অ্যান্ড ডিক্লারেটিভ যে সেন্টেন্স বলছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিপরীত নাম, এইটাই কিন্তু বিগত ঢাকা ইউনিভার্সিটিতে এর আগে আসছিল 24-25 সেশনে। শুধু যে ঢাকা ইউনিভার্সিটি এমন না, আপনি সব জায়গায় এই ধরনের ব্যতিক্রমধর্মী অ্যান্সারগুলো পাবেন। এখন এগুলো জানতে হলে আপনাকে বেসিক জানতে হবে, একদম বেসিক। আপনার যদি বেসিক স্ট্রং না থাকে তাহলে ভাইয়া এগুলো আপনি কোথাও পাবেন না। কথা বুঝছেন? এরপর আসেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্ন করা, এটা তো আপনি জানেন। এরপর দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স, এরপর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। কথা বুঝছেন? মাথায় রাখেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স এবং স্টেটমেন্ট সেন্টেন্স। কথা বুঝছেন? আমাদের এইটা। আর একটা আছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটাকে আমরা বিস্ময়সূচক বলি, এক্সক্লামেটরি সেন্টেন্স। কথা বুঝছেন? এই 5টা হচ্ছে মূলত আমাদের সেন্টেন্সের প্রকারভেদ। এই 5টা বুঝছেন তো? একটু কনসেপ্ট ধারণাটা ক্লিয়ার হয়েছে তো না যে এই 5টা? আচ্ছা, আমরা কিন্তু নেক্সট ক্লাসে আমি শুরু করতেছি না, যেহেতু আপনাদের এমবির সমস্যা, একজনের অনেকে বললো এমবির সমস্যা, আবার একজন হচ্ছে বললো যে স্যার বিজি। সো আমি চাচ্ছি না আমার এই কোর্সটা ক্লাস কেউ মিস করুক কিংবা না বুঝুক কিংবা অ্যাটেন্ড না থাকুক। সো এই জন্য আমি ক্লাসটা আজকে আগাবো না, আমি শুধু এইটুকুই আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি এই যে 5 প্রকার সেন্টেন্সের যে 5 প্রকার একটা একটা করে ধরে একদম বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব। কথা বুঝছেন? একদম বেসিক টু অ্যাডভান্স। স্যার অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি এগুলোরও বেসিক আছে? আরে ভাইয়া তুমি এগুলোর কিছুই জানো না। একদম বেসিক থেকে তোমাকে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত এই যে অ্যাসার্টিভের একদম তোমাকে পানি করে দেবো, পানি করে দেবো। হ্যাঁ, ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাদের, পানি করে দেবো। তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সেরও জানার অনেক কিছু আছে, এমনও অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো না। নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।